করব রেকর্ডিং প্রসেস নিয়ে। রেকর্ডিং প্রসেস এর লার্নিং অবজেক্টিভ এখানে সেট করা আছে চারটা। প্রথমটা ডেসক্রাইব হাউ অ্যাকাউন্টসের বর্ণনা। অ্যাকাউন্টস কি, ডেবিট ক্রেডিট ইউজ ইন রেকর্ড বিজনেস ট্রানজাকশন, কীভাবে আমরা ব্যবসার লেনদেনে ডেবিট ক্রেডিটটা ইউজ করি, প্রথম অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভ আছে ইন্ডিকেট হাউ এ জার্নাল ইজ ইউজড ইন দ্য রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেসে আমরা জাবেদা কীভাবে তৈরি করব। তৃতীয় অবজেক্টিভ আছে এক্সপ্লেন হাউ এ লেজার অ্যান্ড পোস্টিং হেল্প ইন দ্য রেকর্ডিং প্রসেস, মানে খতিয়ানের বর্ণনা এবং এগুলি কিভাবে আমরা পোস্টিং করব, জার্নাল থেকে খতিয়ানে কিভাবে পোস্টিং দিব। চতুর্থ অবজেক্টিভ হচ্ছে প্রিপার এ ট্রায়াল ব্যালেন্স। তা আমার এই ছোট লেকচারে প্রথম দুইটা অবজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম অবজেক্টিভে আসি। লার্নিং অবজেক্টিভ 1, ডেসক্রাইব হাউ অ্যাকাউন্টস ডেবিট অ্যান্ড ক্রেডিট আর ইউজ টু রেকর্ড বিজনেস ট্রানজ্যাকশন। অ্যাকাউন্টস মানে হিসাব কি, তাহলে হিসাব এখানে বর্ণনা করা আছে। দ্য অ্যাকাউন্টস রেকর্ড অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন এ স্পেসিফিক অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, রেভিনিউ অর এক্সপেন্স আইটেম। তাহলে আমরা সবগুলো হিসাবকে মূলত এই ক্যাটাগরিগুলোতে ভাগ করতে পারি। যেমন কিছু হিসাব হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, প্রকৃত হিসাব, আর কিছু হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্টগুলো হচ্ছে যেগুলি অ্যাসেট এবং লাইবিলিটি, এগুলি রিয়েল অ্যাকাউন্ট, প্রকৃত হিসাব। আর নমিনাল অ্যাকাউন্ট বলতে বোঝায় মূলত রেভিনিউ এবং এক্সপেন্স আইটেমগুলো। তাহলে হিসাবগুলোকে আমরা মূলত এই 5টা শ্রেণীতে ভাগ করতে পারি। কিছু অ্যাসেট সম্পদ জাতীয় হিসাব, কিছু লাইবিলিটি, কিছু ওনার সিকিউরিটি, আর কিছু রেভিনিউ এবং এক্সপেন্স। তাহলে হিসাবের একটা ফর্মেট নিচে দেওয়া আছে, অ্যাকাউন্ট ক্যান ইলুস্ট্রেট ইন এ টি অ্যাকাউন্ট ফর্ম। তাহলে হিসাবের ফর্ম মূলত 2 ক্যাটাগরি, একটা টি অ্যাকাউন্ট যেটাকে আমরা আগে বলতাম ব্রিটিশ পদ্ধতিতে, আরেকটা আছে আমেরিকান পদ্ধতিতে বা ওইটাকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে থাকি। তাহলে এখানে টি ফর্মের অ্যাকাউন্টের একটা ছক দেওয়া আছে, তোমরা দেখতেছো। অ্যাকাউন্ট নেম দিয়ে ডেবিট, আবার ওই পাশে ক্রেডিট। তাহলে লিফট বাম সাইডের দিকটা ডেবিট আর ডান সাইডের দিক হচ্ছে ক্রেডিট। পরের স্টেপে ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিউর। ডেবিট অ্যান্ড ক্রেডিট প্রসিডিউর আমরা মূলত ডাবল এন্ট্রি সিস্টেম ফলো করি। ডাবল এন্ট্রি সিস্টেমের ডেবিট ক্রেডিট প্রসিডিউরটা এখানে বর্ণনা আছে। ইচ ট্রানজ্যাকশন মাস্ট এফেক্ট 2 or more অ্যাকাউন্ট টু কিপ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন ব্যালেন্স। তাহলে আমরা তো জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। তাহলে সব ট্রানজ্যাকশনে এই অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি সবসময় সমান হবে। তাহলে এখানে বলা আছে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন কমপক্ষে 2টা অথবা এর একাধিক অ্যাকাউন্টকে প্রভাব ফেলবে। দ্বিতীয় স্টেপে রেকর্ডিং ডান বাই ডেবিটিং অ্যাটলিস্ট 1 অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিটিং অ্যাটলিস্ট 1 আদার অ্যাকাউন্ট। তাহলে প্রত্যেকটা লেনদেন কমপক্ষে একটা অ্যাকাউন্টকে ডেবিট করবে, অন্য আরেকটা অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। কমপক্ষে একাধিক অ্যাকাউন্টকেও ডেবিট করতে পারে, একাধিক অ্যাকাউন্টকেও ক্রেডিট করতে পারে। তৃতীয়টি ডেবিট মাস্ট ইকুয়াল ক্রেডিট। তাহলে ডেবিট অবশ্যই ক্রেডিটের সমান হবে। ডেবিট অ্যান্ড ক্রেডিট, তাহলে আমরা অ্যাকাউন্টে কিভাবে এটাকে বলবো যে এটা কি ডেবিট ব্যালেন্স নাকি ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখানে বলা আছে ইফ দ্য সাম অফ ডেবিট এন্ট্রি আর গ্রেটার দেন দ্য সাম অফ ক্রেডিট এন্ট্রি, মানে কোনো অ্যাকাউন্টের ডেবিট এন্ট্রির পরিমাণ যদি ক্রেডিট এন্ট্রির পরিমাণ থেকে বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো ডেবিট ব্যালেন্স। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে একটা অ্যাকাউন্টের বিপরীতে, যেমন ট্রানজ্যাকশন 1-এর ডেবিট হলো 10,000, ট্রানজ্যাকশন 2-তে ক্রেডিট হলো 3,000, ট্রানজ্যাকশন 3-তে ডেবিট হলো 8,000। যদি আমরা এটার যোগফল দেখতে যাই তাহলে ডেবিট দিকের যোগফল হবে কত, 18,000, ক্রেডিট দিকের যোগফল হবে 3,000। তাহলে ব্যালেন্স রইল কত, 15,000। তাহলে 15,000 কোন দিকে বেশি, ডেবিট দিকে। তাহলে এটাকে আমরা বলবো ডেবিট ব্যালেন্স, এই 15,000 ব্যালেন্স। তাহলে এটা ডেবিট ব্যালেন্স। ঠিক অনুরূপভাবে আমরা আসি ক্রেডিট ব্যালেন্সে। ইফ দ্য সাম অফ ক্রেডিট এন্ট্রি আর গ্রেটার দেন দ্য সাম অফ ডেবিট এন্ট্রি দ্য অ্যাকাউন্ট উইল হ্যাভ এ ক্রেডিট ব্যালেন্স। ঠিক ডেবিট ব্যালেন্সের বিপরীত দিক, যে ক্রেডিট দিকের যোগফল যদি বেশি থাকে তাহলে এটাকে বলবো আমরা ক্রেডিট ব্যালেন্স। যেমন এখানে যে একটা উদাহরণ দেওয়া আছে এর মধ্যে প্রথম ট্রানজ্যাকশনটা আমাদের প্রভাব পড়ছে ডেবিট দিকে 10,000, দ্বিতীয় ট্রানজ্যাকশন প্রভাব পড়ছে ক্রেডিট দিকে 3,000, তৃতীয় ট্রানজ্যাকশন ক্রেডিট দিকে 8,000। তাহলে আমরা যদি দেখতে পাই তাহলে যোগ করলে কত হবে, ক্রেডিট দিকে 11,000, ডেবিট দিকে 10,000। তাহলে পার্থক্যটা কত, 1,000 টাকা। তাহলে কোন দিকে বেশি, ক্রেডিট দিকে। তাহলে এটাকে বলবো আমরা ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স 1,000। ক্লিয়ার? ডেবিট অ্যান্ড ক্রেডিট, তাহলে আমরা তো অ্যাকাউন্টগুলোকে ভাগ করছিলাম রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট নামে। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে অ্যাসেট এবং লাইবিলিটিগুলো, আর বাকি যা আছে সবই নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে বলা আছে অ্যাসেট ডেবিট শুড এক্সিট ক্রেডিট। অ্যাসেটের সবসময়ই ডেবিটটা বেশি থাকবে ক্রেডিটের তুলনায়, অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট। ঠিক অনুরূপভাবে লাইবিলিটির ক্রেডিট ব্যালেন্সটা ডেবিটের তুলনায় বেশি থাকবে, লাইবিলিটির নর্মাল ব্যালেন্স ক্রেডিট।
আর নর্মাল অ্যাকাউন্টেরটা চেঞ্জ হবে, এক একটা এক এক রকম হবে। যেমন ইনকামের ব্যালেন্সগুলো থাকবে ক্রেডিট, এক্সপেন্সের ব্যালেন্সগুলো থাকবে ডেবিট। উল্টাটাও হতে পারে, যেমন ইনকাম কখনো কখনো, যেমন আমরা সেলকে ক্রেডিট করি, কিন্তু সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট যদি থাকে, মানে অপোজিট ইনকাম যদি থাকে, তাহলে অ্যাকাউন্টটা চেঞ্জ হতে পারে। ডেবিট ক্রেডিট, হ্যাঁ পরেরটাতে বলা আছে, যেমন ওনার্স ইনভেস্টমেন্ট অ্যান্ড রেভিনিউ ইনক্রিজ ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিটাকে বাড়াবে ওনার্স ইনভেস্টমেন্ট, মানে মালিকের বিনিয়োগ, এবং ব্যবসা থেকে যদি কোনো রেভিনিউ হয়, এ কারণে ওনার্স ইকুইটি বাড়বে। ঠিক অনুরূপভাবে এ দুটার বিপরীত হচ্ছে ড্রয়িং এবং এক্সপেন্স। মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা উঠায় নেয় এবং ব্যবসার কোনো খরচ, তাহলে এটা ওনার্স ইকুইটিকে কমায় ফেলবে, ডিক্রিজ করবে। হ্যাঁ, রেভিনিউ এবং এক্সপেন্সের ক্ষেত্রে দ্য পারপাস অফ আর্নিং রেভিনিউ ইজ টু বেনিফিট দ্য ওনার, মানে রেভিনিউ অর্জনের উদ্দেশ্য হচ্ছে মালিককে বেনিফিশিয়াল করা, মালিক যাতে লাভজনক অবস্থায় পৌঁছে, এই উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ অর্জন করা। দ্য ইফেক্ট অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট অন রেভিনিউ অ্যাকাউন্ট ইজ দ্য সেম অ্যাজ দ্য ইফেক্ট অফ ওনার্স ক্যাপিটাল। তাহলে এখানে বলা আছে যে রেভিনিউ অ্যাকাউন্টটা ঠিক সেম ওনার্স ক্যাপিটালের মতো। তাহলে ওনার্স ক্যাপিটালে আমরা দেখলাম যে ক্যাপিটাল যদি ক্রেডিট হয় তাহলে ওনার্স সিকিউরিটি বাড়বে, ঠিক অনুরূপ রেভিনিউ যদি ক্রেডিট হয় তাহলে ওনার্স সিকিউরিটি বাড়বে। ওনার্স সিকিউরিটিতে কমবে ড্রয়িংয়ের ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে। ডেবিট ক্রেডিট রোজ নর্মাল ব্যালেন্স, তাহলে আমরা এটা শিখি যে কোন অ্যাসেটটা কোনটা স্বাভাবিক ব্যালেন্স থাকবে। অ্যাসেটের নর্মাল ব্যালেন্স ডেবিট, এটা কখনোই ক্রেডিট হবে না, ক্রেডিট হবে না, মানে আমাদের জাবেদায় ক্রেডিট হবে না তা না, ঠিক আর ব্যালেন্সটা ক্রেডিট হবে না। জাবেদায় ক্রেডিট হতে পারে, কিন্তু জাবেদা থেকে যখন আমরা খতিয়ানি নেই, ডেবিট ক্রেডিট অ্যাডজাস্ট করার পর সবসময় এটা ডেবিট ব্যালেন্স শো করবে। কারণ আমরা জানি যে আমাদের যতটুকু আছে এর চেয়ে বেশি তো আমরা দিতে পারবো না। তাহলে আমাদের ব্যালেন্সটা, যেমন ক্যাশ একটা নর্মাল ব্যালেন্স, তো ক্যাশ তো কখনোই ক্রেডিট ব্যালেন্স শো করতে পারবে না, কারণ ক্যাশ যতটুকু আমার আছে এর চেয়ে আমরা বেশি কাউকে দিতে পারবো না। তাহলে অ্যাসেট সবসময় ডেবিট ব্যালেন্স প্রদর্শন করবে। এক্সপেন্স সবসময় ডেবিট ব্যালেন্স প্রদর্শন করবে, এক্সপেন্স কখনো ক্রেডিট হতে পারে না। ঠিক অনুরূপভাবে ওনার্স ইকুইটি নর্মাল ব্যালেন্স ক্রেডিট, রেভিনিউ এটা ওনার্স ইকুইটিকে লাইবিলিটির ব্যালেন্স, লাইবিলিটি নর্মাল ব্যালেন্স ক্রেডিট। তাহলে লাইবিলিটি ক্রেডিট হলে বাড়বে, ডেবিট হলে কমবে। আর ওনার্স ইকুইটির ক্ষেত্রে ক্রেডিট হলে বাড়বে, ডেবিট হলে কমবে। রেভিনিউর ক্ষেত্রে ঠিক ক্রেডিট হলে বাড়বে, ডেবিট হলে কমবে। তাহলে ডেবিট ক্রেডিট রোলসটা আমরা দেখি, যেটাকে আমরা বলি মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা জানি অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এটাই তো বলি। এখন ওনার সিকিউরিটির মধ্যে এই তিনটার যোগফল, যেমন ইকুইটিটা আসবে কোত্থেকে, ইকুইটির মধ্যে আসবে ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তাহলে রেভিনিউ আর এক্সপেন্সের পার্থক্যটাকে বলি আমরা নেট ইনকাম। তাহলে এখানে দেখাচ্ছে যে অ্যাসেট ডেবিট হলে বাড়বে, অ্যাসেট ডেবিট হলে বাড়বে, এক্সপেন্স ডেবিট হলে বাড়বে। অ্যাসেট এবং এক্সপেন্স এই দুটো ডেবিট হলে বাড়বে, ইনক্রিজ। আর লাইবিলিটি ক্রেডিট হলে কমবে, ইকুইটি ক্রেডিট হলে কমবে, এবং রেভিনিউ ক্রেডিট হলে না ডেবিট হলে কমবে, ডেবিট হলে ডেবিট দিকে। অ্যাসেট ডেবিট হলে বাড়বে, এক্সপেন্স ডেবিট হলে বাড়বে, লাইবিলিটি ডেবিট হলে কমবে, ওনার সিকিউরিটি ডেবিট হলে কমবে, রেভিনিউ ডেবিট হলে কমবে। ঠিক ক্রেডিট দিকটা এর বিপরীত হবে। যেমন আমরা দেখি অ্যাসেট ক্রেডিট হলে কমবে, এক্সপেন্স ক্রেডিট হলে কমবে, লাইবিলিটি ক্রেডিট হলে বাড়বে, ইকুইটি ক্রেডিট হলে বাড়বে, রেভিনিউ ক্রেডিট হলে বাড়বে। ঠিক এই চিত্রটা দেখা যাচ্ছে। এরপরে কোশ্চেন, তাহলে এখানে ডেবিট ক্রেডিট রুলস তো আমরা দেখলাম, তাহলে এখান থেকে কোশ্চেনের একটু আনসার দেখি। যে এখানে ডেবিট মানে আমাদের দেখতে হবে যে কোন ব্যালেন্সগুলো ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। তাহলে প্রথমটা বলা আছে ইনক্রিজ বোথ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, অ্যাসেট বাড়লে ডেবিট, এটা সত্য। অ্যান্ড লাইবিলিটি, লাইবিলিটি বাড়লে কি ডেবিট কিনা, না এটা সত্য না, তাহলে প্রথমটা সত্য না। দ্বিতীয়টা ডিক্রিজ বোথ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, মানে অ্যাসেট ডেবিট হলে কমে যায়, তাহলে এটা সত্য না। অ্যাসেট ক্রেডিট হলে কমে, তাহলে এটাও সত্য না। তৃতীয়টা বলছে ইনক্রিজ অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ লাইবিলিটি, এটা ঠিক আছে। অ্যাসেট যদি আমরা বাড়াতে যাই তাহলে ডেবিট হবে, আর যদি লাইবিলিটি কমাতে চাই তাহলে ডেবিট হবে। তাহলে আমরা আনসারটা দেখি 3, আনসার সি সঠিক। এরপরটাতে আসি কোশ্চেন, অ্যাকাউন্টস দ্যাট নর্মালি হ্যাভ ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা তো শিখলাম যে নর্মালি কোনটা ডেবিট ব্যালেন্স থাকে, কোনটা ক্রেডিট ব্যালেন্স থাকে। তাহলে এখান থেকে দেখি আনসারটা কী হয়। অ্যাসেট, এক্সপেন্স এবং রেভিনিউ, তাহলে আমরা জানি যে অ্যাসেট এবং এক্সপেন্স ডেবিট ঠিক আছে, কিন্তু রেভিনিউ তো ডেবিট না। দ্বিতীয়টা অ্যাসেট, এক্সপেন্স অ্যান্ড ইকুইটি, অ্যাসেট ডেবিট ব্যালেন্স ঠিক আছে, এক্সপেন্স ও ডেবিট ব্যালেন্স ঠিক আছে, কিন্তু ইকুইটি তো ডেবিট ব্যালেন্স ঠিক নাই, ইকুইটি ক্রেডিট ব্যালেন্স থাকে, তাহলে এটাও সঠিক না। তৃতীয়টা অ্যাসেট, লাইবিলিটি অ্যান্ড ওনার্স ড্রয়িং,
অ্যাসেট ডেবিট, লাইবিলিটি কিন্তু ডেবিট না, তাহলে এটাও সঠিক না। অ্যাসেট, ওনার্স ড্রয়িং অ্যান্ড এক্সপেন্স, এইটা সঠিক। অ্যাসেট এবং এক্সপেন্স আমরা জানি নর্মাল ব্যালেন্স ডেবিট শো করে, আর ওনার্স ড্রয়িংয়ের ব্যালেন্সও ডেবিট থাকে, তাহলে আমরা আনসারটা দেখি। ঠিক আছে, ডি সঠিক।